লেখিকা ঝুম্পা মণ্ডলের সেই বৃষ্টির রাতে। আজ কয়েক মাস পরে গ্রামের বাড়িতে ফিরছি। আজকাল কলকাতায় সংসার আমার। কর্পোরেট সেক্টরে কাজ করি। যাতায়াতের অসুবিধার জন্য শহরের ফ্ল্যাটে থাকি। আমার বউ তানিশা কলকাতার মেয়ে। সে গ্রামে আসতে খুব একটা পছন্দ করে না। আর বাবা মাকে অনেক বুঝিয়েও নিয়ে যেতে পারিনি নিজের ফ্ল্যাটে। ভাইয়ের কাছে গ্রামের বাড়িতেই থাকে দুজনে। মাঝে মাঝে তাই আমি আসি বাড়িতে। এবার আসতে একটু দেরি হলো, অফিসের এত চাপ। আজ সকাল থেকেই আবহাওয়াটা স্যাঁতসেঁতে। গাড়ি চালাতে চালাতে নিজের মফস্বলে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল। কেমন একটা উদাস হয়ে বেশ কয়েক বছর আগের দিনে চলে গেল মনটা। সারাটা দিন ঝিরিঝিরি বৃষ্টিতে মনে হলো ঠিক সেই দিনের মতো যেন আজকের দিনটা। তবে তখনকার দিন আর এখনকার অনেক পার্থক্য। সে প্রায় 20 বছর আগের কথা। এখন আমাদের এলাকা অনেক উন্নত হয়েছে। এই রাস্তায় আগের মতো আর অল্প বাস নয়, এখন 5-10 মিনিট অন্তর বাস যায়। পাকা রাস্তাও হয়েছে একদম আমাদের বাড়ি পর্যন্ত। এখন গাড়ি নিয়ে সোজা বাড়ির সামনে স্কুল মাঠ পর্যন্ত যেতে পারি অনায়াসে। তবে আমাদের বাসস্ট্যান্ডের মোড়ের মাথায় সেই বিলুকার দোকানের কোনো পরিবর্তন নেই। পরিবর্তন বলতে এখন বিলুকার ছেলে দোকানটা চালায়। বিলুকা বসে দেখাশোনা করে। ব্যবসা বাড়িয়ে এখন চায়ের সাথে টায়ের জোগানো থাকে। বাসস্ট্যান্ডের মোড়টা এখন জমজমাট। বড় 6টা বাতির উজ্জ্বল আলোর ল্যাম্পপোস্ট বসেছে মোড়ের মাথায়। দিনের মতো আলো ঝলমল করছে অনেক দূর পর্যন্ত। লোকজন ভর্তি, আরও নানা রকমের দোকানপাট বসে, একদম জাঁকজমক ব্যাপার। ঘড়িতে দেখলাম এখন 8:30 বাজে। এখনও বিলুকার দোকান খোলা। আগে হলে। মোড়ের মাথায় এসে গাড়িটা থামালাম। গ্রামে এলে নিজে ড্রাইভ করি আজকাল। একা অনুভব করতে চাই সবটুকু। প্রতিবারে এসে বিলুকার দোকান থেকে চা খেয়ে তবে বাড়ি যাই। সঙ্গে চেনাশোনা লোকজনের সাথে দেখা হয়, গল্প হয়, ভালো মন্দের খবর নিই প্রত্যেকের। কলকাতায় থাকলেও আমার শিকড়টা যে এখানে ভীষণভাবে টের পাই সেটা। বিলুকার দোকানে চা খেতে খেতে কারেন্ট অফ। ব্যাস, জায়গাটা একদম অন্ধকার। চোখে চারিদিকটা থিতু হতে একটু সময় নেওয়ার আগেই জায়গাটা আবার আলোয় ভরে গেল। অবাক হলেও খুশি হলাম। আগে তো লোডশেডিং হলে অনেকক্ষণ পরে কারেন্ট আসতো। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। আজ 1 কাপ চায়ের বদলে 3 কাপ চা খেলাম গল্পে গল্পে। বৃষ্টি সামান্য একটু কমতেই গাড়িতে উঠতে যাচ্ছি, এমন সময় টোটো নিয়ে ভোলাদা এগিয়ে এলো। আমাকে দেখে হেসে বলল, কি দা বাবু, কলকাতা থেকে ফেরলেন বুঝি? ভোলাদাকে দেখে আজও একটু সংকুচিত হয়ে পড়ি আমি। একটু অপ্রস্তুত হয়ে হেসে বললাম, হ্যাঁ ভোলাদা, আজ বাড়ি ফিরছি। তুমি ভালো আছো? হ্যাঁ দা বাবু, ভালো আছি। আপনি? বৃষ্টিটা আবার ঝেঁকে এলো। আমি ছাতা আনিনি। ভোলাদার দিকে না তাকিয়ে কোনো রকমে হ্যাঁ ভালো আছি বলে গাড়িতে উঠে স্টার্ট দিলাম। আকাশে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি। এই রকম ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আর ভোলাদাকে দেখে আমাকে সেই দিনের কথা মনে করালো। তখন ক্লাস 11-এ পড়ি। সন্ধেবেলা বাড়ি ফেরার সময় লাস্ট কাট বাস থেকে নেমে ছাতাটা খুলে বৃষ্টিতে ঝাপসা আলোয় দেখি বৃষ্টির জন্য বুঝতে পারিনি আগের স্টপেজে নেমে গেছি আমি। এমনিতে আমাদের এদিকটা সন্ধ্যের পরে ফাঁকা থাকে বরাবর। মাঝে মাঝে বাস, অটো, ভ্যানের দেখা মিললেও এখন এই রকম ঝমঝমিয়ে বৃষ্টির সময় রাস্তা একদম ফাঁকা। ছাতাটা 2 হাতে চেপে ধরলাম। খুব দূরে দূরে একটা করে ল্যাম্পপোস্ট, কিন্তু তার মিটমিটে আলোয় প্রায় কিছু দেখাই যাচ্ছিল না। এখান থেকে আমাদের বাসস্ট্যান্ড যেতে অন্তত হাঁটা পথে 25 মিনিট লাগবে। নিজের উপরেই রাগ হচ্ছিল আমার। বাসের মধ্যে কয়েকজন মাত্র যাত্রী ছিল। বৃষ্টির জন্য জানালা বন্ধ ছিল বলে বুঝতেই পারিনি যে আগের স্ট্যান্ডে নামছি। কিন্তু এখন আর রাগ হয়ে কিছু করার নেই। মনে বোধ দিলাম আমাদের মোড় পর্যন্ত গিয়ে বিলুদার চায়ের দোকান থেকে সাইকেলটা পেলে বাড়ি ফিরতে আর কতক্ষণ। আমার বাবা পোস্ট অফিসে কাজ করত। আমাদের একটাই সাইকেল। বাবা সকালে বাড়ি থেকে অফিসে সাইকেলে করে যেত।
ফেরার সময় আমার দুটো ব্যাচ টিউশনি পড়া থেকে ফিরতে অনেক রাত হতো বলে বাবা বিলুকার দোকানে সাইকেল রেখে হেঁটে বাড়ি ফিরত। কারণ বাসস্ট্যান্ড থেকে আমাদের বাড়ি প্রায় ৪৫ মিনিট হাঁটা পথ। অথচ এই মাটি মেশানো কাকুরে রাস্তায় তখন ভ্যানও চলতো না বিশেষ। তাই ছেলের কষ্ট হবে ভেবে বাবা ফেরার সময় সাইকেল রেখে যেত বিলুকার দোকানে। আজও তাই আমি সেই কোন সকালে দুমুঠো ভাত খেয়ে আর ব্যাগে বিস্কুট মুড়ি নিয়ে ছাতা সঙ্গে করে বের হয়েছিলাম। এই বৃষ্টিতে মাঠ ভেঙে যাওয়া যাবে না, তাই সোজা রাস্তার পথ ধরেছিলাম। প্রথমে ইংরেজি টিউশন পড়ে, তারপরে স্কুল, তারপরে ভূগোল টিউশন করে বাড়ি ফিরতে গিয়ে আজ এই ঝামেলা। সারাদিন অল্প বিস্তর ভিজেছিলাম, ব্যাগও ভিজে। ছাতায় কি আর এই বৃষ্টি আটকায়? তবুও ছাতা মাথায় দিয়ে দ্রুত পা চালিয়ে এগোচ্ছি। সেই জায়গাটায় এসে পৌঁছালাম। কতদিন দেখেছি মানুষের কালো হাত কাটা পড়ে আছে, নয়তো একটা আঙুল কুকুরে টেনে আনে আর কি। এখন বড় পাঁচিল দিয়ে পুরো জায়গাটা ঘেরা, আগে তো ছিল না। শোনা যায় বেওয়ারিশ লাশগুলো এনে ফেলা হয় এখানে, তাই এই এলাকা জুড়ে একটা ভীষণ বাজে গন্ধ বের হয় সব সময়। এখন বৃষ্টির জলে ভিজে আরো দুর্গন্ধ ছড়িয়েছে যেন। এখানে এলে বরাবরই একটু অস্বস্তি হয়। আজ এই পরিবেশে গন্ধটা মনের ভিতরে কেমন একটা ভয়ের কাঁপন ধরালো যেন। বুকের মধ্যে একটা ভার অনুভব করলাম। বৃষ্টিটা একটু ধরেছে। এক হাতে ছাতা, আরেক হাতে নাকে রুমাল চাপা দিয়ে যতটা সম্ভব দ্রুত পা চালালাম। ল্যাম্পপোস্টের আলোগুলোর যেন কোনো জোর নেই। যেখানে ল্যাম্পপোস্ট সেখানে একটু আলো, আর দূর দূর পর্যন্ত অন্ধকার। সামনে ল্যাম্পপোস্টটা ছাড়িয়ে যেতেই হঠাৎ মনে হলো কেউ পেছনে আসছে। ধক করে উঠল বুকটা। সঙ্গে সঙ্গে পেছনে তাকালাম না, কিন্তু আমার পাটা যেন আটকে গেল। দাঁড়িয়ে পড়লাম। আওয়াজটাও সঙ্গে সঙ্গে থেমে গেল। বুকের ভিতরে ধুকপুকানিটা আমার আরো জোরে হলো। আমি আবার একটু এগিয়ে আবার দাঁড়ালাম। একই ব্যাপার, আমি দাঁড়ালেই সে দাঁড়াচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস পড়তে শুরু করলো আমার। মনে জোর এনে পেছনে তাকিয়ে ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখি একটা বেশ বড় সাইজের কালো কুকুর আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে। আর আমি তার দিকে ফিরতেই সে উ উ করে মুখটা আকাশের দিকে তুলে কাঁদতে শুরু করলো। বুকটা যেন আবার ছ্যাদ করে উঠল। কেন জানি না মনে হলো আজ আমার কপালে দুর্ভোগ আছে নিশ্চিত। হঠাৎ কুকুরটা গোড় গোড় শব্দ করতে হাতের ছাতাটা শক্ত করে ধরলাম। পাগল কুকুর নাকি, এমন করছে কেন? এমনিতেই সারাদিনের ক্লান্তি, তার উপরেই উৎপাত, মাথা যেন কাজ করছিল না। কাছে এলেই নিজের আত্মরক্ষার খাতিরে ছাতা দিয়েই কয়েক ঘা বসিয়ে দেব ঠিক করেছি, কিন্তু কুকুরটা ঠায় ওখানে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করতে লাগলো। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে মনের মধ্যে সাহস সঞ্চয় করলাম। এদিকে পচা মাংসের গন্ধে গা গুলিয়ে উঠল আবার। মনের মধ্যে ভেসে উঠল অনেকগুলো অতৃপ্ত আত্মা আমার দিকে তাকিয়ে আছে যেন। ভয়ে বারবার পেছন ফিরে তাকিয়ে সাবধানে আবার এগোতে শুরু করলাম দ্রুত পায়ে। অবশেষে দূর থেকে মোড়ের মাথায় ল্যাম্পপোস্টের নিচে বিলুকার দোকান দেখতে পেলাম। মনের মধ্যে একটু জোর এলো। সেই সঙ্গে সাইকেলটা নিয়ে বাড়ি ফেরার তারার আনন্দও হলো। বাড়ি ফেরার জন্য এমন আনন্দ অনেক দিন হয়নি, কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। একটু কাছে আসতেই দেখলাম বিলুকার দোকান বন্ধ। হয়তো বৃষ্টি আর লোকজন নেই দেখে তাড়াতাড়ি দোকান বন্ধ করেছে। পৃথিবীর সবার উপরে আজ বড্ড অভিমান হলো। বিলুকা, বাবা আর যারা বাড়িতে বসে আছে এখন নিশ্চিন্তে, মা ভাই সব্বার উপরে। কারোর যেন চিন্তা নেই আমার জন্য, কেউ আমার কথা ভাবে না। মনের যে তখন কি অবস্থা বলে বোঝাতে পারবো না। চোখ ফেটে জল এলো। ঠিক এই সময় একটা বিদ্যুতের ঝলকানির সাথে ঝুপ করে কারেন্টও চলে গেল। পুরো এলাকা অন্ধকার আর নিঝুম হয়ে গেল এক লহমায়। অল্প ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমি একা দাঁড়িয়ে রইলাম সেখানে। হঠাৎ মনে হলো সকালে মা বের হতে বারণ করতে মাকে বলেছিলাম, আজ স্কুলে ক্লাস এক্সাম আছে, যেতেই হবে মা। তবে এত বৃষ্টি হচ্ছে, বিকেলে টিউশনটা করব না, বাড়ি চলে আসবো তাড়াতাড়ি। কিন্তু বিকেলে বৃষ্টিটা একটু ধরতে বন্ধুদের সাথে হই হই করতে করতে পড়তে গিয়েছিলাম। কিন্তু স্যার ছাড়তে দেরি করতে দৌড়ে এসে বাসে উঠতেই আবার বৃষ্টি শুরু হয়েছিল।
এখন বুঝলাম তাড়াতাড়ি বাড়ি ফিরব শুনে বাবা সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। উনি জানেন ছেলে তার আগে বাড়ি পৌঁছে গেছে। আসলে কোনো দোষ নেই কারোর। এখন নিশ্চয়ই অনেকটাই রাত, এখন হয়তো 8:30 বাজবে। এমনিতেই আমাদের এদিকে 7:30টায় দোকানপাট বন্ধ হয়ে যায়। তখন ফোনের চল তো ছিলই না, এমনকি হাত ঘড়িও পরীক্ষার সময় ছাড়া হাতে উঠত না। কি করব? একটা দীর্ঘশ্বাস ফেলে ভুরু কুঁচকে চোখকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সময় দিলাম। বাড়িতে পৌঁছাতেই হবে যে করেই হোক। বৃষ্টিটা ইলশে গুড়ির মতো এখন। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানির আলোয় আস্তে আস্তে এগিয়ে চলেছি। কাদা আর বালি খোয়া মেশানো রাস্তা, লম্বা কালো ছাতাটা গুটিয়ে হাতে ধরে এগোলাম। মিশমিশে অন্ধকার, সাবক্ষোভ থাকাও বিচিত্র কিছু নয়। জনমানব শূন্য দুই দিকে ঝাউবনের শনশন আওয়াজের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য দিনের মতো প্রফুল্ল বোধ হলো না মোটেও। দুই পাশের ল্যাম্পপোস্টগুলো মরা গাছের মতো দাঁড়িয়ে আছে। বৃষ্টির জন্য রাস্তায় যথেষ্ট কাদা কাদা ভাব। চটি ছিঁড়ে যাওয়ার ভয়ে চটি খুলে হাঁটব কিনা ভাবছি, এমন সময় বিদ্যুতের ঝলকানিতে দেখলাম একটু দূরে রাস্তার পাশে উবু হয়ে কিছু একটা অপার্থিব অবয়ব স্পষ্ট দেখতে পাচ্ছি। চোখের ভুল একটুও নয়, মিশমিশে কালো একটা কিছু। বুকটা সেই তখনকার মতো ছ্যাদ করে উঠল। পর মুহূর্তে মাথাটা কেন জানি না চট করে গরম হয়ে গেল। এখন অন্ধকারে চোখ সইয়ে নিয়েছে। ভীষণ হালকা হলেও বোঝা যাচ্ছে কি একটা যেন সামনে পেছনে দুলছে। আর ভয় পাবো না কিছুতেই। বুনো শেয়ালও তো হতে পারে, বা কুকুর। সারাদিনের বিরক্তি আর ক্লান্তিতে মন আমার বিক্ষিপ্ত। ভূত হলে হোক, শালা মেরে মনের দুঃখ ঘুচাবো আজ। এই ভেবে হাতের ছাতাটা ক্রিকেট ব্যাট ধরার মতো করে বাগিয়ে এগোলাম। ওটা কিছু বোঝার আগেই ভীষণ জোরে ছাতার বাড়ি মারলাম। সঙ্গে সঙ্গে ওটা ধড়মড়িয়ে ছিটকে ধূপ করে গিয়ে পড়ল পাশের জলা জমিতে। তারপরে চিৎকার ভেসে এলো, ওরে বাবা রে, ভূতে মেরেছে রে, ওরে আমি আর মদ খাবুনি রে বলে চেঁচাতে লাগলো লোকটা। মানুষের গলা পেয়ে আমি থ। বুঝলাম বড্ড ভুল হয়ে গেছে, নির্ঘাত কোনো মাতাল হবে। লোকটা জলাভূমি থেকে উঠে 4 হাত পায়ে হাতড়াতে হাতড়াতে বেরিয়ে আসছে দেখে আমি আর ওখানে দাঁড়ালাম না। সঙ্গে সঙ্গে ল্যাম্পপোস্টের আলোটা জ্বলে উঠল। এই সময় কারেন্ট আসতে হলো। আমি প্রায় দৌড় লাগালাম। একটু দূরে গিয়ে পেছনে ল্যাম্পপোস্টের আলো স্পষ্ট দেখলাম আমাদের গ্রামের ভোলাদা ভ্যান চালায় আর রোজ মদ খেয়ে এখানে সেখানে পড়ে থাকে। আজ মনে হয় বাড়ি থেকে বের করে দিয়েছে বৌদি। মনের দুঃখে এখানে এসে বসে ঢুলছিল। ভোলাদা মনে হয় আমাকে দেখতে পায়নি, তাই কে মেরেছে বুঝতে না পেরে এখন হাত জোর করে মাথার উপরে প্রণামের ভঙ্গিতে চেঁচাচ্ছে, খুব শেক্কা হয়েছে মা, আর মদ খাবুনি, আর মেরোনি। আফসোস হলেও হাসি পেল আমার। যাক, শিক্ষা দেওয়া গেছে নিজের অজান্তে। সেই সঙ্গে একটু দূর থেকে ভেসে এলো আমার অত্যন্ত পরিচিত গলার আওয়াজ, কে, বাবু নাকি? পরক্ষণে টর্চের আলোটা চোখে পড়তেই বুঝেছিলাম আমি এখনো বাড়ি ফিরিনি দেখে বাবা আর মা দুজনে আমাকে খুঁজতে আসছে। আজ আবার বৃষ্টি ঝেঁপে এলো। গাড়ির স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি এগিয়ে চললাম বাড়ির দিকে। বাবা মায়ের জন্য মনটা কেমন করে উঠল যেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।